justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় রিনিউয়েবল এনার্জি এবং রূপান্তরিত জ্বালানি আইন ও পলিসি সমূহ নিয়ে। আমরা আজ কথা বলবো অ্যাডভোকেট ফরমানুল ইসলামের সঙ্গে, হেড অব লিগ্যাল ডিপার্টমেন্ট এবং ডেপুটি সিইও অফ ইটকল। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের টপিক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন এবং কল করার সময় অনুরোধ করব যে আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি যেটাকে আমরা বলি, এটা বলতে আসলে আমরা কি বুঝি, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন। নবায়নযোগ্য শক্তি বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যেসব শক্তিটা আপনার কখনো শেষ হবে না, যেটা নবায়ন হতে থাকে। যেমন ধরেন সূর্যের আলো, এটা সূর্য যতদিন থাকবে এটার আলো থাকবে। সেরকম যেমন বাতাস থেকে বা বায়ু থেকে যদি কোনো বিদ্যুৎ আমরা নিতে পারি সেটা। আর যেগুলো নবায়নযোগ্য না সেগুলো হচ্ছে যেমন কয়লা, আমাদের তেল, গ্যাস, এসব যেগুলো ধরেন ডিপ্লিশন, এটা এক সময় শেষ হয়ে যাবে আমরা তুলতে ইউজ করতে করতে, ওটাই সাধারণত বোঝায়। যেমন হাইড্রো হতে পারে, পানি থেকে যে বিদ্যুৎটা, পানি যতদিন পানির নদী নালা বা এসব যতদিন থাকবে, যদি এখানে ড্যাম দেওয়া যায়, পানির উৎপত্তি যতক্ষণ থাকবে ওইটাও সে ওই জন্যটাকে রিনিউয়েবল বলে বা নবায়নযোগ্য শক্তি বলা হয় আর কি। আচ্ছা, তো এটার সাথে অ্যাকচুয়ালি যে রূপান্তরিত জ্বালানি যেটাকে আমরা বলি সেটার সাথে আসলে এটার পার্থক্যটা কোথায়? রূপান্তরিত জ্বালানি ইজ ডিফারেন্ট থিং। সে আপনি একটা জ্বালানি আপনার যেগুলো প্রাইমারি এনার্জি যেমন গ্যাস আপনি পান, এটাকে কনভার্ট করে যদি আপনি অন্য পারপাসে ইউজ করেন, ভ্যালু এডিশন করে, বা সেটা অন্য জিনিস। আচ্ছা, সো এখানে আপনি বলছেন তার মানে যেটা একদম ডিপ্লিশনের কোনো চান্স নাই, সেগুলো হচ্ছে নবায়নযোগ্য রিনিউয়েবল। তো আমাদের দেশে এই যে নবায়নযোগ্য শক্তি ও রূপান্তরিত জ্বালানি পাওয়ার সেক্টরে আমাদের দেশের যে পলিসি গঠন বা আইনসমূহ, এগুলোর অগ্রগতি কতদূর হয়েছে? এটা আসলে ওভারঅল পাওয়ার সেক্টর সম্পর্কে বোধহয় আমি একটা ধারণা দিলে বোধহয় আপনাদের হয়তো দর্শকদের কাজে আসতে পারে। সেটা হচ্ছে মানে আইন বা পলিসিগুলো কিভাবে এই সেক্টরটাকে ইভলভ করতে সহায়তা করেছে। আপনি যদি দেখেন আমাদের যে মূল আইন ইলেকট্রিসিটি অ্যাক্ট, সেটা কিন্তু ভেরি ওল্ড, 1910 সালের আইন, যেটা ব্রিটিশারদের কাছ থেকে আমরা পেয়েছি। সো ওইটাই সব কিছু কন্ট্রোল করতো পাওয়ার সেক্টরে আনটিল সেই ইন্ডিপেন্ডেন্স। তো আপনার আমাদের স্বাধীনতার পর আবার 1972 সালে দেখা গেল যে কিছুটা রিফর্ম হলো এই সেক্টরে। আপনার একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এস্টাবলিশড হলো। তো পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ইট ওয়াজ রিপ্লেসিং বোধহয় ইস্ট পাকিস্তান ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তো ওইটা আবার আপনার এই পাওয়ার সেক্টরে আপনার তিনটা প্রধান অ্যাসপেক্ট, একটা হচ্ছে আপনার জেনারেশন, একটা ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই রোলটা তারা পালন করে। তো আপনার বাট দ্যাট ওয়াজ নট এনাফ, খুবই ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ছিল। এবং আপনার সেটা পরে আরও রিফর্ম বেশি হয়েছে আমরা দেখেছি 1996-এ এসে, যেখানে ন্যাশনাল এনার্জি পলিসি আমাদের অ্যাডপ্টেড হলো। সেখানেই আপনি ন্যাশনাল এনার্জি পলিসিতেই আপনি নবায়নযোগ্য শক্তির উৎসের কথা বলা আছে, যে আমাদের এনার্জি রিসোর্সটাকে ডাইভার্সিফাই করতে হবে। কারণ হচ্ছে কি, যেগুলো আমাদের, যেমন আমাদের মোস্ট অফ দ্য যে পাওয়ার আসতেছিল আমাদের জেনারেশনে, সেগুলো ছিল আপনার গ্যাস বেসড, 85% অলমোস্ট। সো কারণ আমাদের ধারণা ছিল যে বোধহয় গ্যাসের উপর আমরা মানে আমাদের প্রচুর আছে, যেটা কখনো শেষ হবে না মনে হচ্ছিল। বাট 1996-এর পরে আমাদের আস্তে আস্তে সে ধারণাটা পাল্টাতে শুরু করে যে না আমরা নবায়নযোগ্য শক্তিতেও একটু স্ট্রেস দিতে হবে। তো আপনার এই যদিও মূল পলিসিটা আসে একেবারে 2008 সালে, বাট তার আগে থাকতেই নবায়নযোগ্য শক্তির প্রসারের জন্য আপনার সরকার কাজ করেছে। আপনার আমাদের যে আপনার ভিশন 2020 দেখবেন, ওখানেও নবায়নযোগ্য শক্তির কথা বলা আছে। আর আপনার একেবারে লেটেস্ট যেটা হয়েছে সেই আপনার 2008 সালে যেটা হয়েছে পলিসি, সেখানে নবায়নযোগ্য শক্তির উপর অনেক বেশি আপনার এমফেসিস দেওয়া হয়েছে যে সে আমাদের 2020 সালের মধ্যে যে পাওয়ার জেনারেটেড হবে টোটাল, তার 10% আসতে হবে নবায়নযোগ্য শক্তি থেকে। সো আইন
এবং পলিসিগুলো ওভাবে হেল্প করেছে সে একটা সেক্টরকে, পাওয়ার সেক্টরকে আপনার ডেভেলপ করতে, যেখানে নবায়নযোগ্য শক্তিও একটা বিশেষ স্থান দখল করেছে। এবং সেই নবায়নযোগ্য শক্তির ফার্দার প্রমোশনের জন্য যেমন বর্তমানে সরকার স্রেডা, একটা সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এস্টাবলিশ করেছে। একটা অথরিটির দরকার ছিল, এবং যেটা এই সাইডটাকে আপনার কন্ট্রোল করার জন্য, নট রিয়েলি কন্ট্রোল, বরং ফ্যাসিলিটেট করতে পারবে এবং ফার্দার এক্সপানশন বা প্রমোশনের জন্য। রাইট। তো বিদ্যুৎ পাওয়ার অধিকার কি আমাদের সাধারণ অধিকার হিসেবে গণ্য হয় আমরা যদি আইনের আওতায় বা পলিসি গঠনগুলোর দিকে তাকাই? বিদ্যুৎ পাওয়ার অধিকারটা প্রবাবলি আমাদের ফান্ডামেন্টাল রাইটস বলা যাবে না, কারণ আমাদের, আপনি জানেন, আপনি একজন অ্যাডভোকেট, যে ফান্ডামেন্টাল রাইটসে যে চ্যাপ্টারটা কনস্টিটিউশনে আছে, ওখানে বিদ্যুৎ পাওয়ার অধিকারটা ওখানে নাই। বাট আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো আছে, যেখানে দেখবেন আপনার অনুচ্ছেদ 16, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনার রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য আপনার যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো হবে, সেখানে বিদ্যুতায়ন আপনার ইনক্লুড করতে হবে। সো সেই সুবাদে রাষ্ট্র পরিচালনা যারা করবে, যদি কনস্টিটিউশনাল ম্যান্ডেট নিয়ে করতে হয়, তাহলে তো সেটাকে অধিকার বলাই যাবে। হয়তো ফান্ডামেন্টাল রাইটস বলা যাবে না, কারণ আই ক্যানট এনফোর্স দ্যাট রাইট। সে আমি হাইকোর্টে গিয়ে আপনার 102 অনুচ্ছেদের আন্ডারে তো এটা এনফোর্স হয়তো করা যাবে না, যেহেতু ইটস নট এ ফান্ডামেন্টাল রাইটস। বাট রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে সেটা ইনক্লুডেড আছে, সেই সুবাদে এটা একটা রাইট বলা চলে। আচ্ছা, তো এমনি কোনো ক্লিয়ার কোনো ডেফিনিশন যে আমরা যদি পাওয়ার সেক্টরের লজ বা পলিসিস গুলোর দিকে দেখি, তাহলে এরকম কোনো ক্লিয়ার গাইডেন্স ফর জেনারেল সিটিজেন দেওয়া নেই? ওভাবে বলবো সেটা না, বাট সরকারের একটা ম্যান্ডেট আছে। আপনি যেমন দেখবেন আপনার ভিশন যে 2020 বলেন বা 2021 বলছি আমরা এখন, সেখানে সরকারের একটা প্রতিশ্রুতি আছে যে 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা। সো এটা তো বলা চলে যে কাইন্ড অফ ম্যান্ডেট দে হ্যাভ, অফ কোর্স দে হ্যাভ देयर ওন ম্যান্ডেট। কিভাবে ওইটা একটা বলতে পারেন যে হ্যাঁ, নিশ্চয়ই সরকারের একটা আপনার প্রসেসটা আছে সেখানে। আচ্ছা, তো আইন বা নীতিমালা এই যেগুলো রয়েছে, এগুলো বিদ্যুতের উন্নয়নে কি ভূমিকা রাখছে আমরা যদি এখনকার আইনসমূহ দিকে তাকাই? আমি যদি এবার শুধু আইন বলতে আপনার অ্যাক্ট অফ পার্লামেন্ট যদি ধরে থাকেন, সেই ক্ষেত্রে খুব বেশি, যেমন স্রেডা অ্যাক্ট একটা রিসেন্টলি হয়েছে 2012 সালে, যেটার আন্ডারে যে স্রেডা অথরিটি এস্টাবলিশড হয়েছে। আবার ধরেন আমাদের, যদি আমি ইভলিউশনের কথা চিন্তা করি, আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট হয়েছে মাত্র 2003 সালে। সে 1910, তারপর 2003, ইউ ক্যান ইমাজিন দ্য গ্যাপ। সো বাট ইন দ্য মিনটাইম অনেকগুলো পলিসি হয়েছে। তার মধ্যে আমার কাছে মনে হয় সবচাইতে বেশি ইম্পর্টেন্স ছিল প্রবাবলি পলিসিদের মধ্যে ন্যাশনাল এনার্জি পলিসি 1996, যেটার আন্ডারে ধরেন আমাদের এই যে প্রাইভেট সেক্টর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, সেই পলিসিটা ন্যাশনাল এনার্জি পলিসি আন্ডারেই ছিল। আপনার আজকে যে আমরা নবায়নযোগ্য শক্তি পলিসির কথা বলছি, সেটার প্রভিশনও সেখানেই ছিল। ওটা থেকেই উৎপত্তি হয়েছে সেই এসব কনসেপ্টগুলো পরে আসছে, ইনক্লুডিং ইভেন আপনার এনার্জি রেগুলেটরি কমিশন। সো এবং ফাইনালি আপনার অনেকগুলো পলিসি আপনি পাবেন। এর মধ্যে পাওয়ার সেক্টরে আমার মনে হয় পুরো 10-12 পলিসি তো আছেই, নানা রকমের পলিসি। আপনার ওই যে যেমন ধরেন খুব তাড়াতাড়ি বিদ্যুৎ বা পাওয়ার যে ব্যবস্থা করা, সরবরাহ করার জন্য কিছু স্পেশাল অ্যাক্ট করেছে সরকার। আপনার কুইক রেন্টাল কিছু করেছে, ক্যাপটিভ পাওয়ারের জন্য পলিসি করছে, রুরাল এরিয়া পাওয়ার সাপ্লাই সিস্টেম র্যাপস পলিসি করছে, সেটাও খুবই হাইলি আপনার যেটা এমফাসাইজ করছে আপনার রিনিউয়েবল এনার্জির উপর। সো পলিসি অনেকগুলো হয়েছে এই সেক্টর। আপনি দেখবেন যে আপনার আমাদের যতগুলো পাবলিক সেক্টর আছে, সবচাইতে বেশি রিফর্ম প্রবাবলি পাওয়ার সেক্টরে হয়েছে, যে কারণে ওখানে প্রাইভেট সেক্টরের আপনার আসার সুযোগও বেশি হয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে একটা ফোন রয়েছে, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কি বলছি নোয়াখালী থেকে। জি প্লিজ বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা আজকে যে বিষয়টা নির্ধারণ করে দিয়েছে ওই ব্যাপারে না, অন্য একটা ব্যাপারে। আমি কি কোশ্চেনটা করতে পারি? জি একটু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যখন 3.5 বছর, তখন আমার আব্বু মারা যায়। আমরা 2 বোন। আমরা এখনো জয়েন্ট ফ্যামিলি, আমার কাকারা আছে। তো সেই ক্ষেত্রে আব্বুর সম্পত্তিগুলো কি আমরা 2 বোনে পাবো? এই বিষয় নিয়ে যেহেতু এটা আজকে আমাদের টপিক নয়, তবে আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনি কোনো
একজন লয়ারের সাথে বা অ্যাডভোকেটের সাথে আপনি এটা একটু পরামর্শ করুন। অ্যাকচুয়ালি এখন যদি একটু বলে দেন তাহলে ভালো হতো। জি, অনেকে অ্যাডভোকেট আছে, আপনি দেখবেন, আপনি কন্টাক্ট করতে পারবেন। দরকার হলে আমাদের এটিএন কর্তৃপক্ষকে কন্টাক্ট করলে আপনাকে কারো নাম্বার দিয়ে দিতে পারবে। আপনি কোনো এক আইনজীবীর পরামর্শ নিলে ভালো হবে। ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে সরকারি ও বেসরকারি দুরকমের ব্যবস্থায় যে বিদ্যুৎ উৎপাদনটা হচ্ছে তা কি তা অ্যাকচুয়ালি কতটা সফল, যদি আমরা আইনের আওতায় সেটাকে দেখি। আমি একটু আগে বলছিলাম যে আপনার পাওয়ার সেক্টরে প্রবাবলি সবচেয়ে বেশি রিফর্ম হয়েছে, যে কারণে প্রাইভেট সেক্টরে আসার সুযোগ হয়েছে। আপনার বাংলাদেশে আজকে যে 10,500 মেগাওয়াট মতো পাওয়ার সেই আপনার হচ্ছে বা জেনারেশন ক্যাপাসিটি আছে, সব একসাথে হয় না, কারণ ডিরেটেড ক্যাপাসিটি কিছু আছে, আপনার ইয়ে আছে, সব একসাথে হয় না। তো এখানে প্রাইভেট সেক্টর থেকে প্রায় 4,500 মেগাওয়াট আসছে। সো হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট। আমার মনে হয় ক্লোজ টু 50% আসতেছে আপনার প্রাইভেট সেক্টর থেকে। সো এই যে আমাদের প্রাইভেট সেক্টর আপনার যে পাওয়ার জেনারেশন পলিসি যেটা 1996-এ হয়েছিল, তার আওতায় এটা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদেরকে অ্যালাউ করেছিল। তারপর কুইক রেন্টাল পলিসি হয়েছে, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কিছু আসছে। আবার এগুলোর বাইরেও ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট অনেকের আছে যে নিজের মতো করে ইন্ডাস্ট্রি রান করার জন্য এটা করছে। আপনারা জানেন যে অতীতে বাংলাদেশে কিন্তু পাওয়ারের এখনো আছে, বাট আগে আরো বেশি ছিল। সো ধরেন যেহেতু আপনার ইন্ডাস্ট্রি রান করতে হবে, আপনার বাড়িতে জেনারেটর দরকার, এটার পরিমাণও কম না, প্রায় 1000 থেকে 1500 মেগাওয়াট। সো ওটাও যদি করেন প্রাইভেট সেক্টরে, তাহলে আসলে প্রাইভেট সেক্টর ইজ ডেলিভারিং আপনার মোর পাওয়ার দেন দ্য পাবলিক সেক্টর। রাইট। সো পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা বলবো আমি মোটামুটি সফল হয়েছে, বাট এখানে স্টিল কাজ করার অনেক সুযোগ আছে। আচ্ছা, তো আমরা কি ডু উই হ্যাভ ইনাফ লস টু রেগুলেট দ্য প্রাইভেট সেক্টর এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাবলিক সেক্টর, যে আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন যেটা, সেক্ষেত্রে কি আইনসমূহ যেগুলো রয়েছে সেগুলো কি সাফিসিয়েন্ট? এটা বোধহয় প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন তারা বলবে, নিশ্চয় না। আমিও তো প্রাইভেট সেক্টরের সাথেই কাজ করি। সো এখনো মনে হয় অনেক জায়গায় অনেক ডেফিসিয়েন্সি আছে। যেমন আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে মডেলটা, এটা সম্পর্কে একটু বলতে হয়, কারণ আপনার এই কনসেপ্টটাও ডেভেলপ করছিল আসলে ডেভেলপ কান্ট্রিজগুলো। তারা যেখানে দেখলো যে আপনার পাবলিক সেক্টর ইউটিলিটিসগুলো যেগুলো ধরেন প্রাইভেট সেক্টরকে দিয়ে করা যায়, ওখানে প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে আগ্রহী এবং প্রফিটেবলি রান করা যায়, তো সেটা পাবলিক সেক্টর সরকারের করার তো দরকার নেই। সরকার ক্যান ফোকাস অন আদার থিংস যেগুলো হয়তো প্রাইভেট সেক্টর ইজ নট ইন্টারেস্টেড। তো বাংলাদেশেও এটা এই কনসেপ্টটা আসলে ডেভেলপ করে 90s-এর এন্ডের দিকে, 1996 অনওয়ার্ড, যেখানে আপনার ওই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে পলিসিগুলো আসে। তো আপনার এই আমরা অনেক দিন ধরেই আশা করতেছিলাম যে হয়তো একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ল হবে। এটা নিয়েও অনেকে কাজ করেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রবাবলি কাজ করেছে, মানে অর্থাৎ অ্যাক্ট অফ পার্লামেন্ট হবে। এটা নিয়ে একদম বাংলাদেশ পাবলিক পার্টনারশিপ অফিস এস্টাবলিশড হয়েছে, আপনারা জানেন। বাট এখনো পর্যন্ত ওই একটা বোধহয় ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছে, বাট এখনো আপনার পার্লামেন্টে পাস হয় নাই। ওটা যদি হয়, পারহ্যাপস এখন যে লিমিটেশনগুলো আছে, কারণ আপনি ইউ আর টকিং অ্যাবাউট পার্টনারশিপ, তো সেখানে আপনার পাবলিক এবং প্রাইভেট দুটো সেক্টর, যার কি রোল হবে, কি দায়িত্ব হবে, কার কি রাইট হবে, এগুলো আপনার একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট দিয়ে এস্টাবলিশ না হলে যেটা হয়, যে যার মতো করে ইন্টারপ্রিট করার সুযোগ থাকে। আর পলিসিরও তো সেই ডিফারেন্ট মিনিস্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট পলিসিস, সো পলিসির মধ্যে অনেক সময় কনফ্লিক্ট হয়। এগুলো আপনার সাংঘর্ষিক বিষয়গুলো সবকিছু হয়তো সলভ করা যাবে যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লটা যদি এনাক্টেড হয়। আচ্ছা, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, ইফতেখারুল ইসলাম। জি, আমার একটা প্রশ্ন আছে, যে আমরা দেখি যে সোলার এনার্জিতে মানুষ যে বাড়ি ঘরে যে লাইট লাগাই, এগুলো খরচ বেশি পড়ে, তুলনামূলক। জি, এই খরচটা মানুষের ক্ষেত্রে সরকারের কোনো আছে কিনা একটু আলোচনা করে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি বোধহয় অবগত আছেন যে আমাদের সোলার হোম সিস্টেমের কথাই বোধহয় উনি বলছেন, যেগুলো আপনার বিদ্যুৎবিহীন অঞ্চল, যেখানে আপনার এই সোলার হোম সিস্টেম, এই প্রোগ্রামটা সরকার ইটকলের মাধ্যমে হাতে নিয়েছে। আসলে ইটকল এবং রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড দুজনের মাধ্যমে করছে। সো আপাত দৃষ্টিতে মনে হয় যেন একটু মোর এক্সপেন্সিভ, বাট এখানে আপনার কিছু সাবসিডির ব্যবস্থা আছে এবং সফট লোনের ব্যবস্থা আছে, যেটা ইটকলের মাধ্যমে, ইটকলের সহযোগী প্রতিষ্ঠান আছে প্রায় 47টা মতো,
তাদের মাধ্যমে এটা পরিচালনা করা হয়। সো এটাকে আপনার এই এমনিতে সোলার টেকনোলজি ইজ এক্সপেন্সিভ গ্লোবালি, আপনি যেখানেই যান, বাট বাংলাদেশে সেই তুলনায় আমি বলবো মানে যদি গ্লোবাল চিন্তা আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দাম আছে। সেটার কারণ হচ্ছে আপনার কিছু সাবসিডি দেওয়া সম্ভব হচ্ছে এখনো, আর সফট লোন দেওয়া সম্ভব হচ্ছে, যে কারণে আমাদের যে সহযোগী প্রতিষ্ঠান যারা এটা ইনস্টল করে একটা মাসিক কিস্তিতে জনসাধারণ চাইলে এটা কিনতে পারে। যেমন মানে একবারই কিনতে হচ্ছে না, এবং তারা যেটা আছে কেরোসিনের যে দাম তাদের মাসে খরচ, সে অলমোস্ট সেই খরচেই কিস্তিটা হয়ে যায়। তো এটা যদি 2 বছর বা 3 বছর বোধহয় ম্যাক্সিমাম এই কিস্তি চালালে তারপর সেটা ওনারশিপ হয়ে যায়, সে তার হয়ে যায়, তারপর থেকে তো আসলে কোনো খরচই নেই। যদিও আপফ্রন্ট কস্টটা একটু বেশি মনে হয়, বাট আপনার একটু লং রানে আবার এটা খুবই ভাইবল। আদারওয়াইজ আপনার প্রতি মাসে প্রায় 50,000 সিস্টেম তো বিক্রি হচ্ছে এভাবেই। তবে এটা ঠিক যে হ্যাঁ, সেই আমরা চেষ্টা করতেছি, সরকারও চেষ্টা করতেছে এটার আরো দাম কিভাবে কমানো যায়, এবং যাতে এটাতে এনকারেজ হয়। জি, তো এই সরকার রূপান্তরিত শক্তির দিকে দেখা যাচ্ছে যে অনেকভাবে ঝুঁকছেন, এবং এটা কি বেশি খরচ সাপেক্ষে মানে সাপেক্ষ রূপান্তরিত বলতে আমি বোধহয় ওই নবায়নযোগ্য শক্তির কথা আপনি বলছেন। হ্যাঁ, এদিকে একটু ইয়েটা বেশি বর্তমান সরকারের দেখা যাচ্ছে না, একটা খুব বেশি, একটা অনেক বেশি, এবং অনেকগুলো ইনস্টিটিউশন অলরেডি তো দাঁড়িয়ে গেছে। আমি বললাম যে আমার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড যেখানে আমি কাজ করি, সেটা একটা কিন্তু সরকারি মালিকানাধীন কোম্পানি, সম্পূর্ণ সরকারি মালিকানাধীন। আবার এই যে আরইবির মাধ্যমে করছে আমাদের অনেকগুলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, যেমন গ্রামীণ, ব্র্যাক, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, সোলার, এরকম অনেকেই এসে গেছে বাজারে, যারা ধরেন এগুলোর প্রচার প্রসার, ইনস্টলেশন এবং আফটার সেল সার্ভিস এগুলো দেওয়ার দিচ্ছে। তো এটা হলো ক্ষুদ্র আকারে, বাট সরকারের আবার আরো একটা বড় ইয়ে আছে। এই গতকালই বোধহয় পেপারে আপনারা দেখছেন বোধহয় যে 2040 সাল পর্যন্ত যে বিভিন্ন ফেজে যে পাওয়ারের যে আপনার ডেভেলপমেন্টের কথা বলছে, সেখানে আপনার একটা বড় পোর্শন কিন্তু রিনিউয়েবল এনার্জির কথা বলছে, প্রায় 3000-4000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি থেকে আসবে। তো আমরা উই আর ভেরি ব্লেসেড, আমাদের সেই অত্যন্ত ভাগ্যবান বাংলাদেশের আপনার জিওগ্রাফিক্যাল কারণে সানলাইট সেটা আমরা বছরে 9 মাস 10 মাস এত ভালো পাই যে আপনার পাওয়ার প্রোডাকশনে কোনো ইয়ে হয় না, যেমন কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রি যেখানে 4-5 মাস বা 6 মাস বরফ আচ্ছাদিত থাকে বা এটা। সো এই যে আপনার যে কি বলবো আমার যে আনলিমিটেড পাওয়ার, এবং যেটা রিনিউয়েবল, যেটা শেষ নাই, সেটা যদি ট্যাপ ইন করা যায় তাহলে আমাদের যে ফসিল বেস যেসব জ্বালানি আছে সেখানে হয়তো আমাদের প্রেশারটা কমানো যাবে, কারণ এটা তো একদিন শেষ হয়ে যাবে। আর এটা যদি স্ট্রেস বেশি দেওয়া যায়, এটাই আপনার লং টার্ম সাস্টেন। আমি সরকারের এই যে আপনি বললেন ন্যাক বা যে এমফেসিস দিচ্ছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। পৃথিবীর অনেক দেশে কিন্তু সরকাররা এইভাবে চায় না, এবং চায়না দেখে পারে না। আপনি আমেরিকার কথা বললে, আমেরিকান গভর্নমেন্ট ইজ অলসো নট দ্যাট কাইন্ড অফ ওরা এমফেসিসটা দিচ্ছে না, যে কারণে কিছু কিছু স্টেটে হয়তো ভালো হয়েছে, আবার অনেক ধনী দেশেও কিন্তু তারা দিচ্ছে না। এটা তারা মনে করছে যে না, এটা এক্সপেন্সিভ, এটা এইসব কথা চিন্তা করছে। বাট সেই তুলনায় বাংলাদেশ বিইং এ ডেভেলপিং কান্ট্রি, সরকার যে এটা নিয়ে চিন্তা করে এবং টাইম টু টাইম এটা নিয়ে কাজ করতেছে, হুইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। রাইট। তো আমরা যদি এই পাওয়ার সেক্টরের পলিসিগুলো বা এগুলো আইনসমূহগুলো দেখি, সেগুলোর আওতায় তো দেখা যাচ্ছে যে অনেকগুলো অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে, যেমন ইটকল আছে, স্রেডা আছে, যে সাস্টেইনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, তারপর আপনি বলছেন যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এখানে কাজ করে যাচ্ছে। তো আমরা যদি এই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলোর ভূমিকা দেখতে চাই, তাহলে এদের ভূমিকাটা আসলে কি? ইটকলের কথা যদি আমি বলি, যেহেতু আমি তারপর স্রেডায় আসবো, আপনার আসলে রিনিউয়েবল এনার্জি যে বা নবায়নযোগ্য শক্তির যে প্রসার, মূল ভূমিকাটা আমার মনে হয় ইটকল যদি শুরু করে যদি বলি, এটা বোধহয় ভুল হবে না। 2003 সাল থেকে এটা শুরু হয়, আস্তে আস্তে সেটা একদম 2009 সালে এসে সবচেয়ে বেশি এমফেসিস পায়। তো আপনার এইখানে এটা এগেইন একটা সরকারি প্রতিষ্ঠান, এটা কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স করা, বড় বড় প্রজেক্ট সেগুলো আমরা ফাইন্যান্স করতেছি। কনভেনশনাল পাওয়ার আমরা হয়তো 1500 মেগাওয়াট ফাইন্যান্স করেছি, বাট এট দ্য সেম টাইম আপনার রুরাল ডেভেলপমেন্টের জন্য যেসব ডেভেলপমেন্ট, যেসব স্পেসিফিক যেসব প্রজেক্টগুলো, সেখানে নবায়নযোগ্য শক্তিটাকে ইনক্লুড করা হয়েছে। সো আপনার আজকে যে ধরেন বাংলাদেশে প্রায় 34 লাখ সোলার হোম সিস্টেম ইনস্টল হয়েছে, মানে 34 লাখ পরিবারে লোকেরা বিদ্যুৎ পাচ্ছে সোলার হোম সিস্টেমের মাধ্যমে। সো এই যে অ্যামেজিং এই নাম্বারটা, এটা সম্ভব হয়েছে একটা অর্গানাইজেশন, তার সহযোগী প্রতিষ্ঠানদের সহায়তা নিয়ে এটা করা হয়েছে।
সিমিলারলি খালি সোলার থেকেও আরও ধরেন হোম সিস্টেম বাদেও আমরা ইরিগেশন পাম্প করা হচ্ছে, সেটাও সোলার বেসড। আপনার মিনি গ্রিড করা হচ্ছে, সেগুলো সোলার বেসড করা হচ্ছে। বায়োগ্যাসের উপর আমাদের একটা প্রোগ্রাম আছে, ইমপ্রুভ কুকিং স্টোভের উপরও একটা প্রোগ্রাম আছে। সব কটাই আপনার বেশ একটা আর্থিক প্রতিষ্ঠান, ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন হিসেবে এই রোলটা ফাইন্যান্সিং উইং বলতে পারেন কাইন্ড অফ সরকারের এটা করছে প্রাইভেট সেক্টরের মাধ্যমে। আর শ্রেডা হচ্ছে মোর রেগুলেটরি কাইন্ড অফ অথরিটি। কারণ হচ্ছে কি একটা সেক্টর এক পর্যায়ে বড় হয়ে যখন যায়, সেটাকে সাম কাইন্ড অফ রেগুলেশন যদি আপনি না করতে পারেন, তখন আপনার ওই যেহেতু এটা একটা প্রফিটেবল বিজনেস হয়ে যাচ্ছে, তখন নানা ইভিল এলিমেন্টসগুলো চলে আসার চেষ্টা করে। সো আপনার শ্রেডার মতো একটা অথরিটি দরকার ছিল যারা কুড সে যেমন স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনগুলো ঠিক করে দেয়া। এটা তো আমরা তো চাই যে এটা প্রাইভেট সেক্টর ড্রিভেন হয়ে যাক এক পর্যায়ে এসে। ইটকল হয়তো আর ফাইন্যান্স করবে না এক পর্যায়ে যখন প্রাইভেট সেক্টর এটা টেক অন করবে। অলরেডি করেছে, শুরু হয়েছে, অনেক প্রাইভেট সেক্টর অনেকেই বিজনেস করতেছে। তাহলে তাদেরকে রেগুলেট করবে কে? আবার আনরেগুলেটেড প্রাইভেট সেক্টর ইজ অলসো ভেরি ডেঞ্জারাস। কারণ হচ্ছে কি আপনার পুয়ার কোয়ালিটি প্রোডাক্ট তারা দিয়ে আসতে পারে, আফটার সেল সার্ভিসে তোয়াক্কা করবে না, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সগুলো দেখবে না। তো শ্রেডা ক্যান প্লে গ্রেট রোল ইন দ্যাট অ্যাসপেক্ট। আপনার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনগুলো নির্ধারণ করে দেওয়া, মনিটরিং করা, যে প্রাইভেট সেক্টর যে জিনিসগুলো দিচ্ছে সেই জিনিসগুলো কাস্টমার এন্ডে তারা স্যাটিসফাইড কিনা সেটা দেখা। প্লাস আপনার ধরেন আবার এই যে বললাম, এই যে উনি ফোন করলেন, উনি বললেন যে দাম আরো কমাতে হবে। দাম কমাতে গেলে তো প্রাইভেট সেক্টর তো আর লস দিয়ে ব্যবসা করবে না, তাহলে সেই লাইবিলিটিটা সরকারকে নিতে হয়। তো কিভাবে নিতে হবে সেটা ওই যে সাবসিডি দেওয়া, সফট লোন দেওয়া বা কারিগরি সহায়তা দেওয়া। তো সেই সহায়তাগুলো হয়তো আপনার শ্রেডা ক্যান এরেঞ্জ, এটা নট নেসেসারি তারাই দিতে হবে। দেখেন দেয়ার আর আদার ইনস্টিটিউশনস এখন প্রাইভেট সেক্টরে ইটকল ছাড়াও আরও যেমন অনেক ব্যাংকস এগিয়ে আসছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখন কিন্তু রিনিউয়েবল এনার্জি পোর্টফোলিও তাদের মূল ব্যবসার মধ্যে নিয়ে আসছে। আর আমাদের সেন্ট্রাল ব্যাংক ইজ ভেরি কিন, আপনার গভর্নর হিমসেলফ ইজ ভেরি কিন। দেখা যাচ্ছে যে আপনার এই প্রমোশনের জন্য তারাও অনেক স্কিমগুলো হাতে নিয়েছে। সো আপনার খুবই পজিটিভ একটা অ্যাটমসফিয়ার আছে বলে আমি মনে করি আর কি। তো শ্রেডা সেই রোলটা প্লে করবে আপনার। আর বিভিন্ন আবার যেমন আমাদের যে টাইম টু টাইম বিভিন্ন পলিসি দরকার হবে সরকারের মাধ্যমে, বিভিন্ন আইন, এই যে আমি আইন বললাম, আইন পাস করতে হবে, পলিসি অ্যামেন্ড করতে হবে। দে আর দ্য ওয়ান্স যারা এগুলো বোধহয় হেল্প করতে পারবে। রাইট। তো আমরা যদি এখন যদি এখানকার আইনের লুপহোলসগুলোর দিকে তাকাই, তাহলে আপনি কি মনে করেন যে এখন যে পাওয়ার সেক্টরে এই সেক্টরগুলোতে লসগুলো, পলিসিসগুলো রয়েছে, সেখানে ডেফিসিয়েন্সিগুলো অ্যাকচুয়ালি কোন এরিয়াতে? আপনার যেমন ধর এখনো তো রিনিউয়েবল এনার্জি পলিসি 2008 বলছি আমরা, ইটস নট রিনিউয়েবল এনার্জি অ্যাক্ট 2008। আচ্ছা, এখন ধর রিনিউয়েবল এনার্জি পলিসি, যদি পলিসি বাংলাদেশে এরকম যে কোনো সরকার হাজার হাজার পলিসি থাকতে পারে, পলিসি অ্যান্ড অ্যাক্টের মধ্যে যেটা মেজর ডিফারেন্স হচ্ছে যে অ্যাক্ট বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট যখন হয় সেটা একটা স্যাংশন থাকে, সেটা এনফোর্সেবল হয়, যেখানে পলিসিগুলো হয়তো ওইভাবে এনফোর্সেবল না। এখন এই রিনিউয়েবল এনার্জি পলিসিতে বলা আছে যে 2020 সালের মধ্যে 10% জেনারেশন আসবে আরই থেকে। এখন যদি সরকার যদি পদক্ষেপ না নেয়, কেউ তো কিছু বলতে পারবে না আসলে, এটার জন্য তো কোনো আইন নেই বা। সো সেক্ষেত্রে হয়তো রিনিউয়েবল এনার্জি পলিসি যদি হয়তো এক পর্যায়ে গিয়ে রিনিউয়েবল এনার্জি অ্যাক্ট হতে পারে। যেমন ধরেন আপনার আমরা যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি দেখি, তাদের একটা ডেডিকেটেড মিনিস্ট্রি আছে আসলে শুধু রিনিউয়েবল এনার্জি প্রমোশনের জন্য, এবং অফকোর্স দে হ্যাভ অ্যান অ্যাক্ট, উইদাউট অ্যাক্ট অফ পার্লামেন্ট তো এটা করতে পারে না। সো আপনার পলিসি টলিগুলো আমাদের হয়তো ঠিক আছে, বাট ইমপ্লিমেন্টেশনে গিয়ে আপনার ঝামেলা আছে। তো আপনার এখন ওই শ্রেডা এসেছে, দিস এ ভেরি আপনার পজিটিভ মুভ। শ্রেডা হয়তো কিছুটা গ্যাপ হয়তো ওখানে ফিল আপ করতে পারবে। রাইট। তো আপনার কি মনে হয় যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিদ্যুতের জন্য কি আসলে বেশি ব্যয় করছে, যেটা উনি আমরা লাস্ট ফোন কলে যেটা দেখলাম? এখন ধরেন যেভাবে আগে যাচ্ছে, এখানে যে কস্টটা দেখা যাচ্ছে, কস্টটা কি কমার কোনো সম্ভাবনা রয়েছে? আপাত দৃষ্টিতে বোধহয় একটু বেশি তাদের ব্যয় করতে হচ্ছে। ইভেন আমি হোম সিস্টেম বাদ দেন, আমি যদি বলি মিনি গ্রিডের কথাও বলি, সে আমরা যারা শহরে আছি, ঢাকায় আছি, তো আমরা কয় টাকা বিদ্যুতের বিলের জন্য ব্যয় করি?
কারণ আমাদের বিদ্যুৎ কিন্তু খুবই হাইলি সাবসিডাইজড, তাই না? আমরা যে প্রোডাকশন কস্ট, যেমন সরকার হয়তো কোনো বিদ্যুৎ ইয়ে থেকে, কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতেছে বেশি দামে, যেটা আমরা অত দামে ইভেন সেলও করতেছে না। বাট রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে দেখা যাচ্ছে মিনি গ্রিড থেকে যারা আপনার কাস্টমার্স, তারা 30-32 টাকা ইউনিট পড়ে যাচ্ছে খরচ। তো সেই ক্ষেত্রে সেটা যদি চিন্তা করি, ডেফিনেটলি তারা অনেক বেশি হায়ার প্রাইস দিচ্ছে। বাট এট দ্য সেম টাইম এটা না থাকলে কি হতো, বিদ্যুৎ আপনার পাওয়ার চাইতে আপনার না পাওয়ার যে কস্ট, সেটা কিন্তু হায়ার, অনেক বেশি হাই। কারণ হচ্ছে বিদ্যুৎ ছাড়া আপনি কিছুই তো করতে পারবেন। আমাদের জীবন মানের যে উন্নয়নের কথা আমরা বলছি, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, তো আপনার সেগুলো বিদ্যুৎ ছাড়া আজকাল কি সম্ভব না। তো সেক্ষেত্রে মানুষ হয়তো বেশ দামে হলেও নিতে রাজি আছে, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, যদি সে না থাকে তখন কি হতো, তাহলে তারা ডিজেল জেনারেটর ইউজ করতে হতো, সেটা লিমিটেড। বাংলাদেশে কিন্তু জেনসেট বলে ওগুলোকে এরকম হাজার হাজার আছে, সেখানে যে কস্টটা তারা দিচ্ছে সেটা কিন্তু এটার চেয়ে অনেক বেশি, সেটা এটা ডাবল। অন্য কিছু বাদ দেন, বাট স্টিল এটা ডাবল। তাহলে যেটা আমি বলবো, তারা হয়তো যারা শহরে আছে তাদের চাইতে বেশি দিচ্ছে, বাট বিদ্যুৎ যদি না পেতো তারা যেটা দিতে হতো তার চাইতে কমে হচ্ছে এটা। আর সেকেন্ড থিং, আমি মনে করি যে ইন দ্য লং রান যদি আমরা চিন্তা করি, হোম সিস্টেমের কথা যদি আমি বলি, ধরেন আপনি 2 বছর 3 বছর একটু বেশি দিলেন, হয়তো একটু বেশি পড়লো তেলের খরচ। আমরা চেষ্টা করেছি এটা কেরোসিনের সাথে ইয়ে করতে, কস্টের সাথে। আমরা আসলে খুব ইন্টারেস্টিং ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনারা এই ব্যাপারটি নিয়ে কিছুটা হলেও জানতে পেরেছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।